নির্বাচন ঘনিয়ে আসছে, বাড়ছে ভোটের হিসাব নিকাশ। রাজনৈতিক দলগুলো সাজিয়ে বসেছে প্রতিশ্রুতির পসরা। জোটের সমীকরণও কম নয়। এর মাঝেই আছে জুলাই সনদ নিয়ে অনৈক্য আর গণভোট নিয়ে দ্বিমুখী অবস্থান। সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলাপ করব নিউজ অ্যান্ড নয়েজে। আজকের অতিথি ইউনাইটেড পিপলস বাংলাদেশের প্রধান সংগঠক নাঈম আহমেদ। নাঈম আহমেদ, আপনাকে স্বাগত। আপনাকে স্বাগত। নাঈম আহমেদ, আপনার সাথে রাজনৈতিক সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলাপ করার আগে আপনার একটা ইউনিক বিষয় নিয়ে আলাপ করব। আপনি বাংলাদেশের প্রথম রাজনীতিবিদ, যদি ভুল না করে থাকি, যিনি ক্রাউড ফান্ডিং এর আহ্বান জানিয়েছেন আপনার পলিটিক্যাল ক্যারিয়ারকে ফান্ড করার জন্য। এই চিন্তা থেকে কেন? আচ্ছা, প্রথমে যদি বলি, আমাদের ইউএসপির জায়গাটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে একটা স্বপ্ন দেখি যে বাংলাদেশে যে বিদ্যমান মানিমাসলের যে রাজনীতি আছে, দুর্বৃত্তায়নের যে রাজনীতি আছে, এর বাইরে একটি ইতিবাচক ধারার রাজনীতি তৈরি হবে। এখন ইতিবাচক রাজনীতির যদি আমরা পায়োনিয়ার হয়ে উঠতে চাই, এই বক্তব্য নিয়ে যদি মানুষের কাছে যাইতে চাই, তাহলে মানুষের কাছে একটা ভায়াবল অপশনও দিতে হবে। যে ধরেন একটা মানুষ বা এখানে কোনো ফিনান্সিয়াল মডিউল থাকবে না, কিন্তু আপনি তো জানেন পলিটিক্স একটা ফুল টাইম কর্পোরেট জবের চেয়েও বেশি একটা কাজের জায়গা। এখানে অলমোস্ট আপনি ঘুম বাদ দিয়ে দিলে পুরাটা টাইম নানাভাবে পলিটিক্স ইনভলভ থাকতে হয়। তো এই কাজটা আপনি কিভাবে করবেন? তখন আমার মনে হইলো যে এই রিস্কটা আমাকে নিতে হবে। এবং আমি যখন এই ধরনের একটা প্রকল্প, যে একটা ব্যক্তিগতভাবে, যেহেতু বাংলাদেশে এখন পর্যন্ত কোনো প্রাতিষ্ঠানিক ওয়ে নাই ক্রাউড ফান্ডিং নেওয়ার জন্য পলিটিশিয়ানদের, তো এইরকম একটা জায়গায় আমি যখন জার্নিটা শুরু করব, তখন আমি আমার স্বভাবতই ক্লোজ সার্কেলে আলাপ করছি। তারা সবাই বলছে না, এটা হবে না, এভাবে ফাংশন করা যাবে না, এটা পসিবল না। তো তারপরে আমি মনে করছি যে না, এটা একটা ট্রাই দেওয়া দরকার। তখন আমি ছোট্ট একটা চিরকুটের মতো লিখলাম যে কেন আপনার ক্রাউড ফান্ডিং করা উচিত। কিন্তু বাংলাদেশে কিংবা পৃথিবীতে সবখানে পলিটিক্যাল পার্টিকে ফান্ড করা হয়, যেটা চাঁদা বলতে পারেন, ডোনেশন বলতে পারেন। কর্মীরা চাঁদা দেয়, বাংলাদেশে এই প্রথা বিদ্যমান, কর্মীদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করা হয়। কিন্তু একজন রাজনীতিবিদকে ফান্ড করার জন্য সে জনগণের কাছ থেকে টাকা নিচ্ছে, এটা খানিকটা আমাদের কনটেক্সটে তো একটু ডোনেশন কিংবা চাঁদাবাজিও বলে ফেলা যায়। তো পার্টিতে এটা হয়, কিন্তু পলিটিশিয়ান হিসেবে আমরা ঐতিহাসিকভাবে পলিটিশিয়ানদের দেখে আসছি, তাদের হয়তো বা নিজস্ব পেশা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে পৃথিবীর বেশিরভাগ ক্ষেত্রে পলিটিশিয়ানদের পেশা, আমাদের এখানে একসময় ছিল সেটা আইনজীবী ছিলেন তারা। একটাই ছিল, তারা একসময় আইন প্রণেতা হবেন। সো আইনজীবীরা আসলে সেই ইসে আসেন, তাদের একটা পেশা আছে, প্র্যাকটিস আছে। আরও কিছু পেশাজীবী লোকজনও আসেন, যাদের ব্যবসা বাণিজ্য আছে, ডাক্তার আছে পেশা। তারা তো তাদের একটা পেশা বজায় রেখেও এই জিনিস করে আসেন। আচ্ছা, আমি যদি আপনাকে বলি, ধরেন তারেক রহমানের পেশা কি বা বিজনেস, ইজ এ বিজনেসম্যান। ওকে, আপনি বলতে পারবেন, অনেকগুলো অপশন দিতে পারবেন। আমিও তো বলতে পারবো আমি একজন ইউটিউবার, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, মানে বলতে পারবো। কিন্তু রিয়ালিটি হচ্ছে রাজনীতি যেইভাবে একটা ফুল টাইম জব, এইটা আসলে একজনের যদি পেশা থাকেও, সে যে ডাক্তারও হয়, সে আসলে তার ডাক্তারি পেশায় মনোযোগ দিতে পারবে না, এটা রিয়ালিটি। ইভেন যারা দেখবেন যে লয়ার, তারা প্রথমত হলো পলিটিশিয়ান, তারপর লয়ার। উল্টাটাও আছে, কিন্তু তারা ওইভাবে ফুল টাইম ধরেন যে পলিটিক্সটা করতে হয় না। বা আমরা ধরেন যে আমারটা কী হয়েছে, আমি তো ধরেন বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন, টপ 5-এর একজন। ফলে আমার কিন্তু কন্টিনিউয়াস একটা ফুল টাইম জবের মধ্যে থাকতে হয়। ফলে আমি বললাম তারেক রহমান কিংবা জামাতের আমির, সে তো একজন ডাক্তার, ঠিক আছে, কিন্তু আদৌ কি তিনি কোথাও চেম্বার করতে পারেন কিনা, ওই জায়গাটা আর কি। সো আপনি যখন এরকম একটা জার্নি করবেন, আপনার একটা অল্টারনেটিভ বন্দোবস্ত আপনার লাগবে আর কি। তো ওই জায়গা থেকে আমি উপমা তৈরি করা, নজির যেটাকে বলে, যে আমি যেহেতু মানুষকে বলবো গুড পলিটিক্সের কথা, তাহলে আমি নিজেই আগে একটা নজির উপস্থাপন করব। আর দ্বিতীয় যে ব্যাপারটা, আপনি পার্টি বা অন্যান্য যে ক্রাউড ফান্ডিংয়ের প্রসেসের কথা বলছেন, দেখেন এখন পর্যন্ত বাংলাদেশে কোনো লিগাল ফ্রেমওয়ার্ক নাই। ধরেন একটা কথার কথা, আমি তো একটা কোম্পানি থেকে ডোনেশন নিতে পারি, ওই কোম্পানিও আগে চিন্তা করবে এটার কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্ক আছে কিনা, ঠিক আছে। ইভেন পলিটিক্যাল পার্টিগুলোতেও যদি কেউ ক্রাউড ফান্ডিং করতে চায়, সেক্ষেত্রেও কিন্তু এই ব্যারিয়ারগুলো আসবে। ফলে সবার আগে আপনি একটা দেখবেন যে আইনটা কিভাবে আসে, একটা পরিস্থিতি তৈরি হয়, ওটাতে ডিল করার জন্য আইন আসে। সো এই প্রয়োজনটা যদি আমরা আগে আইডেন্টিফাই না করি, সামনে নিয়ে আসি, তাহলে কিন্তু হবে না। আমি এই কাজটা শুরু করছিলাম বিধায় আজকে আপনি আমাকে কোশ্চেন করতেছেন। না, হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু ক্রাউড ফান্ডিং আমি একদম যদি ক্রাউড ফান্ডিং এর ইসের দিকে যাই, ডেফিনেশনের দিকে যাই, প্রথমত ক্রাউড ফান্ডিং ইজ ফর বিজনেস ভেঞ্চার। আর সেইখানে না হয় কিছু ধরনের থাকে যে ইদার যারা এটাতে ফান্ডিং করছেন তারা এটা শেয়ার হোল্ডার হবেন,
ইকুইটি বেসডে যদি আসি, আর না হলে তাদের কোনো ধরনের রিওয়ার্ডের জায়গা থাকতে পারে। যদি আসলে প্রোডাক্ট হয় তাহলে আচ্ছা ঠিক আছে, আপনি পরে আসলে প্রোডাক্টের ডিসকাউন্ট পাবেন, এইটা একটা ইসের জায়গা। ইকুইটি বেসড হতে পারে যে ইউ গেট, আপনি এই ইসের আসলে অংশীদার, আমার কোম্পানি ভালো করবে, সেইখান থেকে সেই ক্ষেত্রে আপনি লভ্যাংশ পাবেন। আরেকটা হিসাব সেটা হলো যে ইউ অ্যাগ্রি টু পে দেম ব্যাক ইন সাম পয়েন্ট অফ টাইম। এ তো গেল আসলে ব্যবসার ক্ষেত্রে ক্রাউড ফান্ডিং। আরেক ধরনের ক্রাউড ফান্ডিং হয় একটা কজের জন্য, কিংবা চ্যারিটির জন্য, ইটস ফর এ কজ। সেইখানে আচ্ছা ঠিক আছে, এক ধরনের ইসের জায়গা থেকে সবাই করে যে আমি এই কজের সঙ্গে আপনার সঙ্গে একমত, সেটা একটা বিষয় যে হ্যাঁ, এবং আমি এইটা আসলে নির্ণয় করি যে সেই কজের জন্য আসলে কাজটা হচ্ছে কিনা, যে আমি যেই কাজের জন্য দিচ্ছি সেই কাজের জন্য হচ্ছে কিনা। পলিটিক্যাল পার্টির ক্রাউড ফান্ডিংও হয়, দ্যাটস ফাইন। আমাদের দেশে রেগুলেটরি ফ্রেমওয়ার্ক নাই, হয়তো বা পৃথিবীর কিছু জায়গায় আছে যে ক্রাউড ফান্ডিংয়ের জায়গা থেকে, সেটাও তো না হয় একটা আদর্শের বিষয় জায়গা। আমি বুঝতে চাচ্ছি একজন ইন্ডিভিজুয়ালকে পলিটিক্যাল ক্যারিয়ারকে ফান্ড করার জন্য যখন কেউ একজন ডোনেশন করছেন, আসলে তার এখানে প্রাপ্তির জায়গাটা কি, কিংবা তার আসলে জবাবদিহিতাটা আপনি কীভাবে করবেন? এইখানে পলিটিক্যাল অ্যালাইনমেন্টের ব্যাপারটা ধরেন, বাংলাদেশে এখন পর্যন্ত গুড পলিটিক্স, সো কল্ড গুড পলিটিক্স, এটা ডেফিনেশনে আমরা ধরেন যে একটা ধরে নেই কিছু একটা, এই গুড পলিটিক্সের নজির কিন্তু কনভেনশনাল পলিটিক্সে খুব কম। আপনি ধরতে পারেন যে জামাত ইসলামে বা ইসলামী দলগুলো তার এক ধরনের ইকোসিস্টেম বিল্ড আপ করছে তাদের বাইতুল মাল ও অন্যান্য প্রসেসের মধ্যে দিয়ে, ফলে তার টেম্পো স্ট্যান্ড দখল করা লাগতেছে না। পাশাপাশি এখানে একটা ধর্মীয় আবেগের ব্যাপার আছে, ফলশ্রুতিতে সেইখানে ধর্মীয় আবেগ বলেন কিংবা আদর্শই বলি, হ্যাঁ, যেহেতু পলিটিক্যাল পার্টি আমরা আসলে আদর্শ বলি, হ্যাঁ। না, তারপরে যেহেতু তারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, ফলে তার অডিয়েন্স মনে করতেছে আমি একটা ইসলাম প্রতিষ্ঠার কাজে এটা দিচ্ছি। সো দ্যাটস দ্য ডিফারেন্ট ইস্যু। কিন্তু বাংলাদেশে কনভেনশনাল পলিটিক্সে কি কোনো মানুষ নাই যারা কল্যাণ চায়, যে একটা ভালো ওয়েলফেয়ার স্টেট হয়ে উঠুক, একটা ইতিবাচক ধারার রাজনীতি উঠুক? অবশ্যই আছে, কিন্তু সেই মানুষগুলো স্বপ্নটা কিভাবে দেখবে? তাদের জন্য এই বার্তাটা দেখেন, এইখানে তো আমি কোনো ধরনের তাদের সাথে চুক্তিতে নাই যে এইটা পাইলে এই দেব। তারা একটা পায় যে না, এই ছেলেটা একটা ইতিবাচক ধারায় কাজ করার চেষ্টা করতেছে, তাদের আমাকে মানে প্যাট্রোনাইজ করা দরকার। এই জন্য দেখবেন, আমি তো মাঝে মধ্যে এটা পাবলিকও করে দিই, আর যারা ডোনেট করেন সবাইকেই 10 টাকাও যদি ডোনেট করেন তাকে আমি মাস শেষে রিপোর্টটা দিয়ে দিই, টোটাল রিপোর্টটা সাজানোর পরে আর কি। এবং ওইখানে আপনি দেখবেন যে 10 টাকাও আছে, আবার 500 টাকাও আছে, 1000 টাকাও আছে, 3000 টাকাও আছে। দ্যাটস দ্য পয়েন্ট। অর্থাৎ যে যার মতো করে যতটুক ফিল করতেছে এবং যতটুক সামর্থ্য আছে সেইটার সেই জায়গা থেকে তারা চেষ্টা করতেছে না গুড পলিটিক্সটা এখানে আসুক। না, এবং আমি বলতেছি এখন পর্যন্ত এইটা ধরেন যে কোনো ভায়াবল প্রজেক্ট আকারে আমরা নিতে পারিনি। যদি ওয়েস্ট আমি তো এই আইডিয়াটা প্রধানত ওয়েস্ট থেকে নিয়েছি, যে যেইখানে ধরেন যে পলিটিশিয়ানরা বা একটা নির্বাচনের আগে একটা ক্যাম্পেইন হয়, তারা যা অ্যালাইনমেন্টে যারা থাকেন বা ফিল করেন ওইটা, তারা ওইখানে ডোনেট করেন। তো ওইখানে যেটা হচ্ছে প্যাট্রনের মতো একটা ধরে যেন ভায়াবল ইনস্টিটিউশন আছে যেখানে তারা প্রোফাইল। পেট্রন বিষয়টা, পেট্রন ব্যাপারটা তো ইটস কাইন্ড অফ লিস্টেড। ডোনার, পেট্রন, এইগুলো ব্যাপার এক ধরনের লিস্টেড বিষয় থাকে যে দিস পিপল আর মাই ডোনার, এরা আমার ডোনার, এরা আমার পেট্রন, এদের কাছ থেকে আমি এত টাকা নেই এবং এই টাকা আসলে এইভাবে ব্যবহার করা হচ্ছে। মানে আমেরিকান পলিটিক্সে ওই যে মাঝে মাঝেই দেখবেন যে ফান্ডিং নিয়ে এক ধরনের বিতর্ক হয়, যেই কারণে লোকজন ক্যান্ডিডেটসি আসে পিছায় চলে যায়, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়। আমি বলি, যখন আমি এই ধরেন আমার তো 11 মাস হইল আর কি এই প্রসেসে, এবং যখন আমি শুরু করি, একটু জাস্ট অন্য কথা বলিনি, আমি যখন শুরু করি আমার আকাঙ্ক্ষা ছিল যে আমি যদি 5,000 টাকা পাই দ্যাটস ফাইন। কিন্তু দেখা গেছে, মানে যদিও আমি ওখানে লিখছিলাম যে ওই চিরকুটে যে 50,000 টাকা হইলে এটা সুন্দর, কিন্তু দেখা গেছে 25 থেকে সর্বোচ্চ মনে হয় 31, এর মধ্যেই মান্থলি 25 থেকে 30-এর মধ্যে সবসময় ওঠানামা করতেছে এই গত 11 মাসের অ্যাভারেজে। কিন্তু আমি যখন শুরু করি, ধরেন 1 মাসে যখন না একটু না পারা যাচ্ছে, তখন আমি দেখলাম যে এইটা নিয়ে একটা ইনস্টিটিউশনাল প্রসেসে কীভাবে যাওয়া যায় ওই চিন্তাটা আমি করেছি। কিছু আইটি বেসড যারা কাজবাজ করেন তাদের সাথে আলাপ করছি যে এইরকম আমরা একটা ওয়েবসাইট করতে পারি কিনা, যে এখানে ধরেন প্রোফাইল থাকবে, আমি কি কি বিষয় নিয়ে কাজ করতেছি সেইটা থাকবে, আমার প্রায়োরিটি লিস্টগুলো থাকবে। সে আমি ধরেন বাংলাদেশে এডুকেশন নিয়ে বেশি কাজ করতেছি অ্যাজ এ পলিটিশিয়ান, তাহলে এডুকেশন সিস্টেমের চেঞ্জ যারা চায়, সংস্কার যারা চায়, তারা আমাকে বেশি কানেক্টেড ফিল করবে এবং ডোনেশনটা করবে। জাস্ট টু মেক ইট ক্লিয়ার, আপনার এই ক্রাউড ফান্ডিংটা বাংলাদেশের জন্য না, আপনার এই ক্রাউড ফান্ডিংটা নাইম আহমেদের জন্য, এম আই রাইট? রাইট। আচ্ছা, তো পার্টির জন্য কেন নিলেন না? সবাই তো না, আমি আপনাকে ক্লিয়ার করি, আমাদের যে পার্টিতেও ক্রাউড ফান্ডিং প্রসেস আছে, আমাদের ওয়েবসাইটে গেলে ডোনেট করা যাবে, এবং আমরা অফিসিয়ালি এটার জন্য ভিডিও প্রমোট রেডি করে আমরা এটা ডিক্লেয়ার করেছিলাম। ওইখানেও কিছু লিগাল
আসলে সীমাবদ্ধতা আছে, সেটা আমরা আলোচনার সুযোগ থাকলে আসব। পরবর্তীতে দেখবেন যে নাগরিক পার্টি যেটা এনসিপি, তারাও ক্রাউড ফান্ডিং প্রসেসটা অ্যাডপ্ট করছে। গণচাঁদা বলছে তারা, ব্যাপারটা হ্যাঁ। হচ্ছে যে আপনি বলতে পারেন যে এইটা কতটা এখন পর্যন্ত ভায়াবল হচ্ছে, যে এইখান থেকে আসলে কতটা টাকা আসতেছে সেটা দিয়া এনাফ কিনা, আমি বলব যে সেটা এনাফ না, বাট এটা একটা নজির বা একটা সিস্টেম বিল্ড আপ করলেন। আজকে হয়তো এটা দিয়ে আপনি কথার কথা মাসে 10,000 টাকা পাচ্ছেন, আপনার পার্টির খরচ 1,00,000 টাকা। কিন্তু এটাও হইতে পারে, এই প্রসেসটা যদি আস্তে আস্তে আপনি মানুষের কাছে এভাবে পপুলার করে তুলতে পারেন, 1,00,000 টাকাই এই প্রসেসের মধ্যে দিয়ে আমি আসতে পারে। ঠিক আছে, আমি যেটা যা বুঝতে চাচ্ছি সেটা হলো যে এনসিপি কিংবা আপনার দল লোকজনের কাছে গণচাঁদা সংগ্রহ করছে এবং স্বচ্ছতার এক ধরনের হিসাব দেবে। সেই হিসাবে থাকবে যে পার্টির এই কাজে এটা এটা একটা খরচ হয়েছে, এটা এবং এই হচ্ছে। আপনার যারা পার্সোনাল পেট্রন, তাদের কিভাবে আপনি হিসাব দেন যে আপনার বাড়ি ভাড়া এত, খাওয়া দাওয়া এত, হ্যাঁ, এরকম করে দেন হ্যাঁ, যে আপনার লাইফস্টাইলের খরচ এভাবে হ্যাঁ, দেন? হ্যাঁ, কোয়াইট ইন্টারেস্টিং। এইটাও থাকে একেবারে কোন ইভেন রাজনীতির জানেন, আমি তো একটু অ্যাকাউন্টিং এ আবার যেহেতু পরে সিএ ফার্মে পড়ছি, আমি তো ফরম্যাটটা মোটামুটি জানি। পুরোপুরি অ্যাকাউন্টিং ফরম্যাটে না করে একটু যাতে মানুষের বোধগম্য হয়, যেহেতু আমি জেনারেল ডোনারদের আবার জমা খরচ সেই হিসাবে হ্যাঁ, হ্যাঁ, ওই রিসিভ পেমেন্ট বলে যেটাকে আরকি, ওই সিস্টেমটা করে আমি ওই খাতগুলো দেখে আয়ের ক্ষেত্রে যারা টাকা দিচ্ছে সবার নামটা ওইখানে থাকে, কত টাকা দিচ্ছে সেটা থাকে, আর ব্যয়ের ওই খাত ওয়াইজ ভাগটা থাকে আরকি। সো ওইভাবেই দিচ্ছে। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি পরবর্তীতে যেটা দেখলাম এটার একটা লিগ্যাল ইস্যু আছে। লিগ্যাল হ্যাঁ, বাংলাদেশে কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্ক নাই ইভেন ক্রাউড ফান্ডিং এর। গতকালকেও একটা অর্গানাইজেশনের সাথে ওরা আমার এই ব্যাপারটা নিয়ে ইন্টারেস্টিং হয়েছে। ওরাও হচ্ছে পলিটিক্যাল ইকোনমি নিয়ে কাজ করতেছে, একটা সেমিনার করবে। তো ওরাও একটু আলাপ করতেছিল। আমি বললাম যে এটার একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক আমাদের সবাইকে মিলে হ্যাঁ, কিন্তু লিগ্যাল ফ্রেমওয়ার্কের দায়িত্ব আসলে রাষ্ট্রের সব মিলিয়ে না, legal আমরা framework যেহেতু ভয়েসটা তো তুলতে এটা পারি। অর্থায়নের বিষয় এবং মানে সরকারের বিষয়, রাষ্ট্রের বিষয়। তা রাষ্ট্র সরকারে যাওয়ার আগে তো এখন মানে সেটা আসলে তাদের বিষয়। সেইখানে গেলে বিষয়টা কি আমরা হবে? যদি আপনারা অবশ্যই ভয়েসটা রেইজ অ্যাডভোকেসি করি, করবেন যেহেতু আপনারা হ্যাঁ, শুরু রাইট, করছেন। রাইট, রাইট। ক্রাউড ফান্ডিং আসলে সব ক্ষেত্রেই অনেক কাজে লাগবে। ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে, এন্টারপ্রেনারদের ক্ষেত্রে কাজে লাগবে। সেই বিষয়ে বিস্তারিত আলাপ কোনো আরেকদিন করব। আজকে এখন আসি আসলে আপনি একজন রাজনীতিবিদ। আপনার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয়েছে অনেক আগেই। আমি যদি ভুল না করে থাকি একদম স্কুলে পড়া অবস্থাতে। হ্যাঁ। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দিয়ে। তখন আপনি কি একদম সদস্য হয়ে গিয়েছেন তখন থেকে? না, এই শিবিরের তো কয়েকটা ধাপ আছে। আচ্ছা, আচ্ছা। আমি সদস্য ছিলাম, সর্বোচ্চ ধাপ সেটা ছিলাম। এটা আমি ইন্টারমিডিয়েটে এসে শিবিরের সদস্য হই। এবং আমি ইউনিভার্সিটির 2nd ইয়ার পর্যন্ত শিবিরের সাথে সরাসরি কানেক্টেড ছিলাম। যেহেতু ইউনিভার্সিটিতে শুরু, সেই হিসেবে অত বড় নেতা ছিলাম না, বাট দায়িত্বে আমি সহকারী আইটি সম্পাদক ছিলাম ঢাকা ইউনিভার্সিটির। আর আমি শিবিরের সাথে একটা তো আছে জন্মসূত্রে যুক্ত হওয়া, ডিফারেন্ট কেস, বাট জন্মসূত্রে যুক্ত হওয়া যদি বুঝিয়ে বলেন, জন্মসূত্রে মানে? জন্মসূত্রে যুক্ত হওয়া মানে হচ্ছে আমার পিতামাতা জামাতের রাজনীতির সাথে যুক্ত আরকি। আচ্ছা, আচ্ছা। বাবা মা পারিবারিকভাবে। পারিবারিক। ফলে আমি আমাদের একটা জিনিস জানতে চাই এই মুহূর্তে, মানে যেহেতু ঢাকা ইউনিভার্সিটিতে আপনি শিবিরের রাজনীতি করেছেন, পোস্টধারী ছিলেন শিবিরের। তো ওই ৫ই আগস্টের পর আমরা দেখলাম যে সবাই কেম আউট যে আমি শিবির ছিলাম অ্যান্ড হোয়াট নট। আমি আসলে একটা জিনিস বুঝতে চাচ্ছি যে শিবির, ইসলামী ছাত্র শিবিরের নেতারা বলেন যে আমরা আসলে কৌশল নিয়েছি, কৌশলে এবং তাদের মধ্যে অনেকে কিন্তু ছাত্রলীগেও পোস্টেড ছিল এবং বিভিন্নভাবে ছাত্রলীগের সঙ্গে কর্মকাণ্ডে জড়িত ছিল। আমরা অনেক কৌশল নিয়েছি, অনেক কিছু নিয়েছি এবং আসলে কি রাজনৈতিক আদর্শ যখন আপনি ধারণ করেন এবং সেইটার জন্য কাজ করেন, তখন কি আসলে এরকম কৌশল নেওয়া যায়? আর তো তো ছাত্রদল বিএনপি যে এই যে ১৬ বছর ধরে আচ্ছা, ক্যাম্পাসে নেই, ছাত্রদল কেউ তো কেন, বলে নাই আমি যে আমরা আসলে আপনাকে মানে তারা কি কাম আউট করছে এরকম করে? আচ্ছা, আমি একটু কিংবা সহজ আমি করে দেই। ধরেন কেউ আসলে ছাত্রদলে কি বলে সিম্প্যাথাইজার ফরম্যাট, এই সময় অত হার্ড পলিটিশিয়ান সে হবে না। সেই সময় ইউনিভার্সিটি লাইফে সে আসলে তেমন কিছু করে নাই। আমি মেনে নিলাম যে হলে থাকতে গেলে একটু মিছিলে যেতে হয়েছে, একটু ওইটা করতে হয়েছে। কিন্তু অনেক ছাত্র শিবিরের নেতা তো আসলে এর বেশি কার্যক্রমও ছিল আচ্ছা, ছাত্রলীগের আমি সময়। এইটা আপনি আপনাকে এই বিষয়টা কিভাবে দেখেন? এটা আচ্ছা, আমাকে বলবেন একজন ইন্টারেস্টিং। ফরমার হ্যাঁ, শিবির মেম্বার হিসেবে। আমি এটা আপনাকে করি। ১ নাম্বার দেখেন যে এটা একটা নিউট্রাল, মানে আমি বিতর্ক করার জায়গা থেকে না বলে, মানে এটা হয় কি সবাই একজন আরেকজনকে ঠেলে, তো ফলে সবাইকে জাস্টিফাইড করতে চায়। আমি একটু অন্য জায়গা থেকে বলি। দেখেন, আমরা ওই যে গেস্ট রুমের নাম নিশ্চয়ই জানেন যে ইউনিভার্সিটি গেস্ট রুম করানো হয়। আমি যখন ফার্স্ট ইয়ারে, যেহেতু বেসিক্যালি ফার্স্ট ইয়ারটাই হলে ছিলাম ঠিকঠাক মতো, তো ফার্স্ট ইয়ারে যখন আমাদের গেস্ট রুম করাইতো ছাত্রলীগের, সকল ছাত্রলীগের ভাইরা, জাস্ট এখন তারাই ছাত্রদলের বড় নেতা। ঠিক আছে? মানে আমার সাথে দেখা সাক্ষাৎ হয়।
তাদেরকে ওইভাবে রেসপেক্ট করি যাতে যে তো আপনি আসলে এই কথাটা একদম clearly বলতে চাচ্ছেন যে তখন যারা আমি এটা দিয়ে ছাত্রদল দেখছেন, ছাত্রলীগ ছিল, এখন তারা ছাত্রদল হয়েছে, এরকম উদাহরণ আপনার সামনে আছে? হ্যাঁ আছে। আমি এইটা কোনো জাস্টিফিকেশন দিচ্ছি না, আমি একটা সিনারিও আপনার সাথে একটু দেখাচ্ছি। ফলে ছাত্রদল কিংবা ছাত্রলীগের যে ফরম্যাট ওর এইটাই, কেন অল অ্যাবাউট পলিটিক্স, ওর কোনো সাংগঠনিক ব্যাপার না, ওর আছেই পলিটিক্স। শিবিরের হলো দুইটা জিনিস প্যারালালিও চালা, ওর একটা পলিটিক্যাল রূপ আছে আর একটা সাংগঠনিক রূপ আছে। অর্থাৎ ধরেন যে এই ধরেন খুলনা ইউনিভার্সিটি, জানি না এটা ব্লাসফেমি হয়ে যাচ্ছে কিনা বা ল ব্রেক করতেছি কিনা, ওইখানেও তো শিবির আছে। ধরেন এই যে বিভিন্ন ক্যাম্পাসে শিবির, মানে রাজনীতি এখন নিষিদ্ধ, ওখানে কিন্তু শিবির আছে। তাহলে সে কী ফরম্যাটে আছে? ওইখানে সে সাংগঠনিক ফরম্যাটে আছে, সেখানে কোনো রাজনীতি সে করে না। সেখানে সে কী করে, সে ধরেন যে ডিবেটে যে ভালো করে তার ডিবেটে প্রমোট করে, আচ্ছা স্বেচ্ছাসেবী করতে চাও বাঁধনে প্রমোট করে, ঠিক আছে, এই ধরনের একটা ইকোসিস্টেম। এবং ও স্কলারশিপের ব্যবস্থা করে দেয়, ও ধরেন যে টিউশনির ব্যবস্থা করে দেয়। এইটা দিয়ে ওর একটা ধরেন যে গুড পিপল তৈরির এবং থাকার যে একটা বন্দোবস্ত এটা করে। ফলে ধরেন ওই আওয়ামী আমলে আর এইটা করছে ও, এইটা একটা জায়গা। আবার যখন রাজনীতি লাগছে, এইখানে ঘটনাটা ঘটে গেছে নর্মালি তো একটা প্রিপারেশনের সময় থাকে। 5ই আগস্ট ধরেন যে টু সাম এক্সটেন্ট হঠাৎ করে ঘটে গেছে। ফলে ও যে সেগ্রিগেটেড করে রাখবে যে এই লোকগুলা রাজনীতি আসলে রাজনীতি করবে, যে 2 বছর পর রাজনীতি ওপেন হয়ে যেতে পারে, রাজনীতি করা লাগবে, ওই সময়টাও নেওয়ার দিতে পারে না। ফলে ওর আত্মপ্রকাশ করতে হয়েছে এই সময় ক্যাম্পাসে। মানে এতদিন যদি ঢাকা ইউনিভার্সিটি, আপনার ইউনিভার্সিটির ক্যাম্পাসে আসলে শিবিরের রাজনৈতিক কর্মকাণ্ড ছিল না, কিন্তু সাংগঠনিক কর্মকাণ্ড ছিল, এটা আপনি বলবেন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ভাই করে আমরা নাই। যখন শিবির করছি, আমি তো বললাম যে ইউনিভার্সিটি এসে 2 বছর শিবির করছি, তো ওই 2 বছর তো কোনো রাজনৈতিক কর্মকাণ্ড ছিল না। রাজনীতি তখন তো কার্যত নিষিদ্ধ। মানে আমি ক্যাম্পাসে ঢোকার 1 মাস পরে বাংলাদেশে শাহবাগ ঘটে। মানে শাহবাগের ফার্স্ট ডেতে আমি শাহবাগে ছিলামও, যেহেতু যাইতে হইতো, তখন আমাদের প্রেশার দিয়ে নিয়ে গেছে। এবং তখনকার সিনারি ওর্স কেস সিনারি ছিল যে তখন বাঁশের কেল্লা নামে একটা প্রোপাগান্ডা পেজ ছিল শিবিরের, ওই পেজে লাইক আছে কাদের কাদের, এইটা ছাত্রলীগ নেতারা সারা রাত বসে গবেষণা করে বের করতো এবং পরের দিন তাদের ধরে ধরে ঠ্যাং ভেঙে দিত, ছাড়তে ফেলে। সো ইউ ফাইন্ড ইট ওকে যে ওই সময় যে ইটা হইছে সর্ট অফ, কি বলবো এটাকে, দে ওয়্যার ইন ডিসগাইজ। আসলে তো তারা ডিসগাইজ করেছিল যে আমি তো ছাত্রলীগই করি, আমি তো আপনাদের সঙ্গে মিছিল করি, কিন্তু ভাই আমি আসলে রাজনৈতিকভাবে আপনার সঙ্গে অ্যালাইন না, কিন্তু আমি এটা করছি। ইউ ফাইন্ড ইট ওকে? না, আমি এখানে কোনোটাকেই জাস্টিফাইড করতে চাচ্ছি না। আমি বলছি বাট হাউ ডু ইউ সি ইট দেন? জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? আমি যেভাবে দেখি যে এইটা শিবিরের দিক থেকে একটা কৌশল নিঃসন্দেহে, যে সে মনে করতেছে তার সার্ভাইভ করাটা জরুরি এবং যখন তার সুযোগ আসবে তখন সে ফাইট করবে। এবং তাদের দিক থেকে আমি বলতেছি তারা কিন্তু সেটাই করছে যে আমার হলে টিকে থাকতে হবে। এবং দেখবেন যে আন্দোলনের মানে শেষের দিকে যে বিভিন্ন হল থেকে ছাত্রলীগকে বের করে দেওয়া হচ্ছে, যেখান থেকে একবারে ড্রামাটিক একটা চেঞ্জ নিল। এই কাজটা আসলে কারা করছে ভাই? শিবিরের মোটা থেকে শিবিরের ছেলেপেলে যারা ধরেন এতদিন মিলেমিশে ছিল। ফলে ওর স্ট্র্যাটেজির জায়গাটায় যেহেতু আর 2টা ফরম্যাট আছে, ও সাংগঠনিক স্ট্রাকচারে ছিল, হঠাৎ করে আর পরিবেশ পরিস্থিতির কারণে মনে হয়েছে আমি এখন পলিটিক্যাল অ্যাক্ট করতে পারি। এইখানে আমি কোনোটাকে জাস্টিফিকেশন দিতে চাচ্ছি না যে এটা সঠিক বেঠিক ওই আলাপে যাচ্ছে না, আমি প্রেক্ষাপটটা বোঝানোর চেষ্টা করছি। আই গেট ইউর পয়েন্ট। আপনি শিবির থেকে তারপর অবসর নিয়েছেন। শিবির থেকে অবসর বলা যায় না, আমি একটু ক্লিয়ার করি এখানে। আমি যখন শিবিরের সাথে ছিলাম তখন আমার সামনে কয়েকটা সিনারিও ছিল। একদিকে শাহবাগ, একদিনে প্রচণ্ড রকম আন্ডারগ্রাউন্ড পলিটিক্স। মানে এখন যে শিবিরের যেটাকে আপনারা গুপ্ত রাজনীতি বলেন, এইটা আসলে গুপ্ত না, ওইটা ছিল হলো অরিজিনাল গুপ্ত, ভয়ানক গুপ্ত, যেটা আর কি, যেইখানে আপনি বললাম না বাঁশের কেল্লা ফলো করছেন কিনা কখনো। ইভেন এমন হইতো যে আপনার মোবাইলটা নিয়ে দেখা হইতো যে আপনি কি কি সার্চ করছেন, ওই সার্চের মধ্যে বাঁশের কেল্লা আছে কিনা, বা ওই সার্চের মধ্যে জামাত শিবির কিংবা বিএনপির সাথে অ্যালাইন কোনো নেতার প্রোফাইলে আপনি গেছেন কিনা। এরকম একটা ভয়ানক জায়গা ছিল। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমার একটা জেনারেল পলিটিক্সে আসা দরকার, আর এটা তো করছি অনেকদিন। তার মানে আসলে আপনি আপনার ওই ক্রাউড ফান্ডিং এর পিছে অবসর লেখা, আপনি দ্বিতীয় বর্ষে পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে অধ্যয়নকালে শিবির থেকে অবসর নেই। হাওয়েভার কিন্তু আপনি মনে করেছেন যে আসলে শিবিরের প্ল্যাটফর্মে থেকে, যদি প্ল্যাটফর্মই বলি, আসলে সবই তো প্ল্যাটফর্ম, শিবিরের প্ল্যাটফর্মে থেকে আর রাজনীতি করা সম্ভব না, সেই কারণে আপনি দ্বিতীয় বর্ষ, উইচ ওয়াজ লাইক 2014 সালের ওরকম সময় দিকে আপনি অবসর নিয়েছেন, নিয়ে তারপর জাগপাত ছাত্রলীগ শফিউল আলমের প্রধান আসন, অ্যান্ড তারপর আপনি কিছুদিন খেলাফত মজলিসের সাথেও ছিলেন। এখন খেলাফত মজলিসের সাথে আছেন। আপনি যেহেতু বলছেন আপ বাংলাদেশ একটি রাজনৈতিক দল না, এটা প্ল্যাটফর্ম, এখানে কি নানান ধরনের মতের লোকজন আছে? 30 সেকেন্ডে আপনাকে শেষ করে দেই। শিবির থেকে আমি যখন বিদায় নিলাম আর কি,
ইন দ্য মিড টাইম বেসিক্যালি জাকপার সাথে আমার যেই আগ্রহের জায়গাটা ছিল, শফিউল আলম প্রধান মরহুম, তিনি একসময় ছাত্রলীগের সেন্ট্রাল সেক্রেটারিও ছিলেন এবং পরবর্তীতে নানা ট্র্যাজেডি, কনভিক্টেডও ছিলেন হ্যাঁ, যাবজ্জীবন সেই বিখ্যাত ৭৪ থেকে ৭৮ সেই জেলে ছিলেন। সাতটা সেভেন মার্ডার মার্ডার ইসের জন্য, এবং উনি কনভিক্টেড ছিলেন। তারপরে ইসের পরে ৭৫-এর পরে পট পরিবর্তনের পরে উনি যে মুক্তি পেয়েছিলেন। ৭৮-এ সে পরবর্তী পার্টি। আমার কাছে তিনি ছিলেন হচ্ছে শফিউল আলম প্রধান একটা জীবন্ত লাইব্রেরির মতো, মানে জ্ঞানভাণ্ডারের মতো। যেহেতু বিশেষ করে তিনি যখন জেলে ছিলেন ওই সময়টাতে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স যারা করে, ধরেন যে জাসদ থেকে শুরু করে সর্বহারা থেকে শুরু করে সবার সাথে তিনি খুব ক্লোজ অ্যালাইনমেন্টে ছিলেন। ছাত্রলীগ তো ছিলেনই, এরপরে ওই সময় যেহেতু ইসলামী রাজনীতিও কিছু অংশ কার্যত নিষিদ্ধ ছিল, জামাত থেকে শুরু করে অন্যান্য, তারাও জেলে ছিল অনেকে। ফলে সবার সাথে তার একটা ইন্টিমেসি এবং মেশার সুযোগ থেকে তিনি এই জিনিসগুলো খুব ভালো বুঝতেন। আর প্লাস তিনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে পড়া এবং ঢাকা ইউনিভার্সিটির একজন পলিটিশিয়ান ছিলেন। ফলে আমি যখন তার কাছে গেছি, তারও একটা মানে ইয়া ছিল যে তার আশপাশের লোকজনগুলো আসলে তার পার্টিতে যারা ছিল ঢাকা ইউনিভার্সিটির কেউ কার্যত ছিল না। ফলে আমি তার সাথে একটা খুব অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তোলার সুযোগ পাইছিলাম। সো এটা আপনার কাছে একটা মানে রাজনীতিতে একটা ইস্যু যুক্ত হয়েছেন, কিন্তু তার থেকেও বেশি এটা ওয়াজ এ পলিটিক্যাল এক্সপ্লোরেশন যদি বলতে চাই, আসলে এক্সপ্লোর করতে গিয়েছেন মানে আমি বেসিক্যালি রাজনীতির হাতে খড়িটা শফিউল আলম প্রধান। আমি আসলে ঠিক শব্দটা খুঁজে পাচ্ছিলাম না, আপনি ঠিক শব্দটা বলছেন। একটা গণমুখী রাজনীতি কিভাবে করতে হয়, এর আগে তো শিবির করছি ভাই, এবং বললাম ওই শিবিরে তো পলিটিক্স ছিল না, সংগঠন ছিল। ফলে একটা গণমুখী চরিত্র কিভাবে হইতে হয় ওটা আমি একেবারে হাতে খড়ি বলতে গেলে শফিউল আলম প্রধানের কাছ থেকে। শফিউল আলম প্রধান যখন মারা গেলেন, তারপরে তার ওয়াইফ, তিনিও আসলে মাসখানেক পরেই মারা যান। তিনি 2018-তে মাসখানেক সে চেয়ারম্যান ছিলেন, পরে এখন ওনার মেয়ে সেও মারা যান। সে মারা যাওয়ার পরে আসলে জাকপা কার্যত অনেকটা আসলে নিষ্প্রভ হয়ে যায়। জাকপা তো রেজিস্ট্রেশন ফিরে পেল না, সেটা ফিরে পেল পরবর্তীতে। আসলে ওই সময়টাও রাশেদ ভাই, তাসমিয়া, মানে তার ছেলেমেয়েরা তারা চেষ্টা করেছেন, কিন্তু ওই সময় দলটা ভেঙে যায় একটা, এবং একটা অংশ বিএনপির অ্যালাইনমেন্টে থাকে, তারা একটু বিএনপি থেকে একটু দূরে থাকেন। আবার ওই 11 দল 12 দল এইটার মধ্যে দুইটা পার্টিই থাকে, দুইটা অংশই থাকে। এই ফলে একটা অকওয়ার্ড সিচুয়েশন ছিল এবং কার্যত তখন দলটা আসলে অনেকাংশেই নিঃশেষ হয়ে যায়, আমরাও আগ্রহ হারাই ফেলি। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আবার ফেলে আসছে সেই দল এখন আবার তার নিবন্ধন ফেরত পেয়েছে এবং ইলেকশন হচ্ছে। আমি আপনার ইসে আসতে চাচ্ছি যে জুলাই আন্দোলনের পর আপনি একটা জাস্টিস ফর জুলাই নামে একটা সংগঠন গড়ে তোলেন। সেই সংগঠনের আসলে কাজ কি ছিল? জুলাই যারা আহত কিংবা তাদের জন্য কাজ করা, অর জাস্টিস বলতে আপনি আসলে যে বিচার চাচ্ছেন? না, আমরা তো খুব সিম্পল হচ্ছে যে গণহত্যাটা হয়েছে জুলাই আগস্ট মাসে, এইটার সুষ্ঠু বিচার দরকার। আমরা বিচারে ফোকাস ছিলাম আর কি। এবং পরবর্তীতে যেটা হয় যে আমরা একটা পর্যায়ে নাগরিক কমিটির সাথে কাজ করি, যে একটা গ্রেটার প্ল্যাটফর্ম, জাতীয় নাগরিক কমিটি, যেটা মর্ফ করে পরে মানে যেটা থেকে রূপান্তর হয়ে জাতীয় নাগরিক পার্টি। আমি নাগরিক কমিটির সেন্ট্রাল অর্গানাইজার ছিলাম আর কি, সংগঠক ছিলাম। তো তখন একটা সিনারিওর সামনে আসে যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা দরকার এবং একটা বিগার প্ল্যাটফর্মে কাজ করা দরকার। ওই জায়গা থেকে একটা কম্বিনেশন যে জায়গা থেকে আমরা পরবর্তীতে নাগরিক কমিটিতে যুক্ত হয়ে ভয়েসটা রেজ করার চেষ্টা করি আর কি। এবং নাগরিক কমিটির তো জানেন যে শুরুর দিকটায় বা যে পর্যন্ত ছিল বিচার সংস্কার, এই বিষয়গুলো এখানে প্রাধান্য ছিল আর কি। পরবর্তীতে যাত্রাটা যদি অন্যদিকে গেছে। ইন দ্য মিড টাইম আপনি খিলাফত মজলিসের কথা বলছেন, আমি প্রায় ধরেন যে 2-2.5 বছর আসলে রাজনীতির সাথে কার্যত ওইভাবে আর ছিলাম না। প্রধান ভাই মারা গেছেন, আমিও পড়াশোনা বা ক্যারিয়ার নিয়ে একটু ফোকাস হয়ে গেছি। কিন্তু যেহেতু রাজনীতির নেক আছে, আমি কোথায় আসলে কাজ করব? আমি তো আর জামাতে ফিরতে চাই না বা শিবিরের রাজনীতিতে ফিরতে চাই না। অল্টারনেটিভ কী করা যায়? এবং আসলে তৎকালীন সিচুয়েশনে ওইরকম মানে নিষ্প্রভ অবস্থা সব জায়গায় আওয়ামী আমলে। ফলে কিছুদিন ওইখানে কাজ করছি। ইন দ্য মিড টাইম হচ্ছে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান সেটা ঘটছে। এরপরে আসলে নতুন করে চিন্তা আমাদের আসছে যে অভ্যুত্থানে যেহেতু ছিলাম, অভ্যুত্থানে এই চোখের সামনে এতগুলো মানুষকে শহীদ হইতে দেখলাম এবং বিচারের ব্যাপারে ফোকাস থাকার যে ব্যাপারটা, কারণ হচ্ছে বাংলাদেশের যে নেচার এবং এখনকার যে সিচুয়েশনটা দেখতেছেন, সবাই একটা মানে সবাই ভাঙতে চায়, গড়তে চায় না কেউ। সবাই দেখবেন যে আরেকজনকে মারতে চায়, বিচারটা কেউ চায় না, আরেকজনকে ঝুলাই দিতে চায়, ফাঁসি দিয়ে দিতে চায়, কিন্তু এটা বিচারিক প্রক্রিয়ার মধ্যে যাইতে চায় না। কারণ হচ্ছে আপনি যখন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছেন, ফ্যাসিবাদের কিছু কিছু মানে জিনিস আপনার আমার মধ্যেও আত্মীকরণ হয়ে গেছে। ধরেন যে আমরা তো ঢিল মারছি না,
কেন মারছি? কারণ ওই সিচুয়েশনে টিয়ার শেলের বিরুদ্ধে ঢিল মারতে হইতো। হ্যাঁ, ওইটা তো ফলে একটা এই যে সাংঘর্ষিক অবস্থা এবং ওটা স্ট্রিট না, না, ওয়ারফেয়ার। না, না, এইটা কিন্তু নিজের মধ্যে আপনি আত্মীকরণ করে ফেলেন। ফলে আপনি যদি এটাকে টাইমলি রিকভার না করতে পারেন, পরবর্তীতে আপনি ওই ঢিল আরেকজনের বিরুদ্ধে মাইরা দিতে পারেন। ট্রেনিং আছে তো আপনার, আপনি তো জানেন ওইটা, ওই জায়গা থেকে। তো ফলে আপনি জাতীয় নাগরিক কমিটিতে ছিলেন এবং ওয়ান অফ দি কি অর্গানাইজার্স ছিলেন সেখানে। দ্য ন্যাচারাল চয়েস আপনার জন্য ছিল নাগরিক পার্টিতে যাওয়া, এনসিপিতে যাওয়া। ওয়াই ডিড নট দ্যাট হ্যাপেন? সেটা হলো না কেন? আচ্ছা, সেটা আরেকটা জার্নি। সেটা হচ্ছে নাগরিক কমিটিতে যখন আমরা ছিলাম, আমরা তো নাগরিক যেমন জাস্টিস ফর জুলাই ছিল তো জাস্ট বিচার ইত্যাদি, কিন্তু পলিটিক্যাল আর্টসটা সরাসরি ছিল না আর কি। নাগরিক কমিটিতে যখন আমরা আসি তখন আমাদের এই ভাইবটাই দেওয়া যায়, এটা এখান থেকে একটা পলিটিক্স বিল্ড আপ হবে, নিউ জেনারেশনের পলিটিক্স, যেটাতে কোড অ্যান্ড কোড নয় রাজনৈতিক বন্দোবস্ত হবে। ওই আগ্রহের জায়গা থেকেই আমরা নাগরিক কমিটিতে যুক্ত হওয়ার পরে আসলে এক কথায় যদি বলি, নয়া রাজনৈতিক বন্দোবস্ত এটা একটা ব্র্যাকেটবন্দি শব্দে পরিণত হয়ে গেছে। আমরা নয়া রাজনৈতিক বন্দোবস্তর কিছুই দেখতে পারি না। যেমন ধরেন যে আমি বলতেছি, ভাই এই যে খরচগুলো হচ্ছে, টাকার উৎস কি আমরা জানি না। তো আমরা জেনারেল মিটিংয়ে এই জিনিসগুলো বারবার আসছে যে এটা কি জাতীয় নাগরিক কমিটি জেনারেল মিটিং বলছেন, না যখন পার্টি হয়ে গেল তারপর? নাগরিক কমিটি, পার্টিতে তো আমি ছিলামই না। আচ্ছা। ফলে পার্টির জেনারেল মিটিং আমার থাকার প্রশ্নই ওঠে না। Okay. আমি বলতেছি যে ভাই, এক নম্বর হচ্ছে যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত যখন আমরা বলতেছি, তাহলে আমরা তো পার্টিটা চলতেছে সারা দেশে, তখন জাঁকজমকভাবে ধরেন যে ইফতার মাহফিল হচ্ছে, 3 স্টারে মুখ হচ্ছে, খরচটা কই থেকে আসতেছে? এবং আমরা বলছি একটা লামসাম হিসাবও যদি হয়, আমাদের সেন্ট্রাল কমিটির অন্তত জানা থাকা উচিত। সো এটা হয় না। পরে একটা জেনারেল মিটিং এমন হয়েছে যে ঠিক আছে, তাহলে এটা বুঝ দিতে হবে, ঠিক আছে আজকে থেকে কেন্দ্রীয় কমিটির যারা আছেন সবাই সর্বনিম্ন ১,০০০ টাকা করে চাঁদা দেবেন। সো মোটা দাগে বলতে গেলে সেইখানে এইটা একটা ছিল। আর্থিক বিষয়, না, এটা একটা নিয়ে, অর্থ- এটা একটা আপনার ইসের জায়গা ছিল। এটা আমি বোঝানোর জন্য বললাম। এর সাথে যেন সন্দেহের জায়গা সবচেয়ে ছিল। বড় জায়গা ছিল যে নয়া রাজনৈতিক বন্দোবস্ত প্রায়োগিকভাবে আমার সামনে আসতে হবে। নয়া রাজনৈতিক বন্দোবস্ত তো একটা রেটরিক হয়ে গেলে হবে না শুধু। তো আমি আসলে কি পরিবর্তনটা করতে চাই এবং সেটা আমি নিজে কি প্র্যাকটিসটা করি। ফলে আমরা বারবার বলতেছিলাম যে একটা গঠনতন্ত্র থাকা উচিত, অথবা গঠনতন্ত্র যেহেতু কঠিন জিনিস, অ্যাটলিস্ট একটা নীতিমালা থাকা উচিত যেটার বেসিসে আমার সংগঠন এরকম পরিচালনা কোনো হবে। কিছু ছাড়াই জাতীয় নাগরিক কমিটি গঠন হয়েছে? হ্যাঁ, আপনি যে তো এটার মিশন কি, উদ্দেশ্য কি, কিভাবে আপনি কি করবে, দেখাইতে ওরকম? পারবেন না জাতীয় নাগরিক কমিটির কোনো একটা গঠনতন্ত্র ছিল। ইভেন ড্রাফটও হয়েছিল, অ্যাজ পার আই নো, কিন্তু সেটা সামনে আনা হয় আপনি নাই। একজন ফর্মার জাতীয় নাগরিক কমিটি হিসেবে আপনার কাছে আমার একটা ছোট্ট জানার বিষয় আছে, জাতীয় নাগরিক কমিটি কি এখনো এক্সিস্ট করে, না পার্টি হওয়ার সঙ্গে সঙ্গে সেটা আসলে নাই হয়ে গেছে? এইটা আরেকটা বলা যায় যে আপনাকে আমি পলিটিক্যাল, আপনি একজন পলিটিক্স, মানে আপনি একজন পলিটিশিয়ান, সেই হিসাবে আপনি আপনার ক্যারিয়ার করছেন, সেই হিসাবে অবজারভারের জায়গা থেকে বলতে চাচ্ছি, তাহলে জাতীয় নাগরিক কমিটি যা হয়েছিল সেইটার প্রতিফলন কি আসলে জাতীয় নাগরিক পার্টি? আচ্ছা, খালি নাম বদল হয়েছে, একই জিনিসই চলছে? না, এইখানে দেখেন, এইখানে একটা জাতির সাথে বা নিজের দলের কর্মীর সাথে আরেক ধরনের বেইমানি হয়েছে। কারণ হচ্ছে তখন একটা ফর্ম ফিল আপ করতে দেওয়া হয়েছিল যারা পার্টিতে যাওয়া আগ্রহ জানাও, আর যারা পার্টি যাবে না তারা নাগরিক কমিটিতেই থাকবে। নাগরিক কমিটি একটা সিভিল সোসাইটি প্ল্যাটফর্ম হিসেবে ফাংশন করবে। তো অনেকেই আশা নিয়ে এখানে ছিল না যে তারা নাগরিক কমিটিতে রান করবে, এবং অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হয়েছিল যে 14 দিন বা 15 দিনের মধ্যে নাগরিক কমিটির একটা আবার পুনর্গঠন হবে, যারা পার্টিতে চলে যাবে আর এটা পুনর্গঠিত হবে। আজকে পর্যন্ত হয় না। এটা নিয়ে নানা অসন্তোষ আছে, যারা রয়ে গেছে তারা কার্যত সব জায়গা থেকে সর্বহারা হয়ে গেছে আর কি। ফলে এইটা হচ্ছে যে ঠিক আছে, আমরা আমাদের আখের যেহেতু যারা এটার প্রধান উদ্যোক্তা যারা ছিল, তারা যেহেতু পার্টিতে চলে গেছে, এটারে তারা অন কাইন্ডস তাদের একটা অংশ তো আবার সরকারেও চলে গিয়েছিল। হ্যাঁ, সরকারে তো ধরেন আগেও গেছে, সেটা অন্য জিনিস। কিন্তু এই নাগরিক কমিটিটাকে এইভাবে তারা আসলে কোনো ধরনের সমাধান না দিয়ে তারা এই জায়গায় চলে। একই কাহিনী কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটিগুলো সারা দেশে দেওয়া হয়েছে, এটা কিন্তু অভ্যুত্থানের সময়ের কমিটি না, পরবর্তীতে কমিটি দেওয়া হয়েছে। কমিটি চলমান, সারা দেশে কমিটি দেওয়া হচ্ছে, যেন আগের দিনও কমিটি দেওয়া হয়েছে বা 2 দিন আগে কমিটি দেওয়া হয়েছে। ইন দ্য মিড টাইম হঠাৎ করে এই সংবাদ সম্মেলন ডেকে এইটার ফয়সালা না করে নতুন একটা ছাত্র সংগঠন চলে আসলো, বাকসাস, ঠিক আছে, এবং মধুর ক্যান্টিন, এবং সে মধুর ক্যান্টিনে ওইখানেও কিন্তু একটা গ্যাঞ্জাম হয়েছে, সেটা ইন্টারনাল ইস্যু। কিন্তু সে কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মীমাংসা কী হবে সেইটা স্পষ্ট করে নাই। তারপর আপনি গিয়ে তাহলে এখন ইউনাইটেড পিপল বাংলাদেশ, বাংলাদেশ
আপনি এটাকে রাজনৈতিক দল বলছেন না, প্ল্যাটফর্ম বলছেন। তাহলে কি এখানে নানা রাজনৈতিক দল থেকে লোকজন এসে না, আপনার না, না। এটাও কি একটা পলিটিক্যাল থিংক ট্যাঙ্ক বলবেন না পলিটিক্যাল না, পার্টি না, না, বলবেন? কি করবেন পরে? আমরা এক লাইনে আমি বলি, তারপর ব্যাখ্যায় যাই। সেটা হলো একটি রাজনৈতিক দল গঠনের নিমিত্তে গঠিত প্ল্যাটফর্ম। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে? তো এইখানে হচ্ছে আমরা যখন ধরেন ১ম এ তো আমরা সেন্ট্রাল কমিটি করি। তখন একটা ছিল, ফর্ম, মানে ইন্টারনাল ফর্ম ছিল। ওখানে একটা অপশনই ছিল কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত আছেন কিনা। হ্যাঁ থাকলে সে বাদ, আসলে এখানে হুম। এন্ট্রি নিতে পারবেন না। আর দ্বিতীয় যদি যে হ্যাঁ আগে ছিল, তাহলে কবে পদত্যাগ করেছেন, মানে তার ডিসকন্টিনিউশনটা কবে থেকে শুরু হয়েছে। তার মানে হচ্ছে যারা নির্দলীয় বা আগে অন্য দল করতে পারে, সে বিএনপি, জামাত, শিবির যাই করতে পারে, সবই করতে পারবে। বাট এইখানে আসতে হলে যেহেতু আমাদের একটা পলিটিক্যাল আর্জি আছে, সে অন্য সব কিছু ছেড়ে আসবে। আচ্ছা। তাহলে বাংলাদেশকে কোনোদিন আমরা নিশ্চয়ই একটা পলিটিক্যাল পার্টি হিসেবেই দেখব, ইনশাআল্লাহ। যেরকম একই জিনিস জাতীয় নাগরিক কমিটি থেকে মর্ফ করে রূপান্তর ঘটে, মর্ফ করে না। রূপান্তর ঘটে জাতীয় নাগরিক পার্টি হচ্ছে। বাংলাদেশও কোনোদিন হয়তোবা বাংলাদেশ পার্টি হবে। আসি এখন, আপনি একজন রাজনীতিবিদ, রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম খুলছেন, সামনে রাজনৈতিক দল করার ইচ্ছা আছে এবং আপনি ফুল টাইম পলিটিশিয়ান। আপনার অবজারভেশন জানতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন একটা হওয়ার কথা রয়েছে। আ এর মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে কোনো ধরনের ঐক্য নাই। যেই ঐক্য আসলে ৫ই আগস্ট পরবর্তী এক ধরনের ঐক্য, সেটাকে ঠিক ঐক্য বলা যায় না। সবার একটা কমন কমন গ্রাউন্ড আরকি। এনিমি ছিল। তারপরে সবাই মিলে বসে তাড়াতাড়ি একটা বন্দোবস্ত করছে। আপনার রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে এটা অবশ্যই হয়ে গেল। কিন্তু একটা বন্দোবস্ত করছে। বন্দোবস্ত করে একটি সরকার বানাইছে। কিন্তু এখন এই যে ইলেকশন হবে, গভর্নমেন্ট বলছে, অন্তর্বর্তীকালীন সরকার বলছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে। তার আগে যে জুলাই সনদ নিয়ে এবং কিভাবে আসলে ইলেকশন হবে কি নিয়ে এই ধরনের এক ধরনের অনৈক্য, অ্যাম্বিগুইটি। সুপার অনৈক্য, মানে সুপার অনৈক্যই আছে। এখন এই বাস্তবতায় জুলাই সনদ নিয়ে এই যদি বাস্তবায়ন হয়, এটা আসলে বাস্তবায়নের এই বিষয়টা কোথায় দাঁড়ায় আছে আসলে? কি আচ্ছা, মনে আপনি হয়? একসাথে অনেকগুলো কোয়েশ্চেন করে ফেলছেন। আমি আস্তে, আস্তে আগে ১ নাম্বার হচ্ছে যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আস্থা রাখতে চাই ডক্টর ইউনূসের উপরে। যে তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। কার্যত তাদের দিক থেকেই ডেটটা আসছে যে ফেব্রুয়ারিতে তারা একটা ইলেকশন দিবেন। আমি চাই ইলেকশনটা হয়ে যাক এবং হয়ে যাবে, এটাই বাংলাদেশের জন্য কল্যাণকর। নাম্বার 1। নাম্বার 2, যে জিনিসটা বলছেন যে সন্দেহ, এখন একটা সন্দেহ তৈরি হইছে। এই সন্দেহটা তৈরি হইছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থার সংকটের কারণে। নিজেদের মধ্যে আস্থার সংকটের হ্যাঁ, কারণে? নিজেদের মধ্যে। ধরেন, মানে এটা খুব দুঃখজনক। কিন্তু রিয়ালিটি যদি এটা নিয়ে ডিবেট করে হয়তো জিতা যাবে না। কারণ রিয়ালিটি হয়তো এটা যে বিএনপি যতক্ষণ মনে করতেছে এখন ইলেকশন হলে সেই ২৫০ আসনে জিতে যাবে কনফার্ম। তখন সে বলতো এই নির্বাচন। যদি এটা তো সবাই বলে। তো না, ধরেন না, না, আপনার এনসিপিও বলে ওরা ৩০০ আসনে জিতবে। না, এটা না, পলিটিক্যাল রেট। ওইটা না। আমি বলতেছি ওই ভাই যখন দেখে যে এই মুহূর্তে ইলেকশনটা যদি হয়ে যায়, তাহলে আমি নিরঙ্কুশ বিজয় পাবো। মানে আসলে এনসিপি তো আর জিতবে না। জিতবে তো এখন ভোট ব্যাংক আছে ২ টা পার্টির মোটা দাগে। বিএনপি এবং জামাত। সো এই ২ টার আলাপটা আমি করতেছি। যখন বিএনপি দেখতেছে এখন সে নিরঙ্কুশ বিজয় পাবে, বা দেখবেন যে ১ মাস আগে বা ১৫ দিন আগে সে বারবার নির্বাচনের কথা বলতো। সব নেতারা টকশোতে যায় নির্বাচনের কথা বলবো। সমাবেশে নির্বাচনের কথা বলতো। এবং দৃশ্যত মনে হইতেছিল নির্বাচন এবং সংস্কার মনে হয় মুখোমুখি কোনো ব্যাপার। আবার ডাকসুর পরে যখন দেখবেন যে একটা পজিটিভ ভাইব আসলো জামাতের ব্যাপারে, তখন দেখবেন যে জামাত নির্বাচনের ব্যাপারে এক ধরনের পজিটিভ ভাইব আছে। তারা সারা দেশে ক্যাম্পেইন শুরু করছে ইত্যাদি। তখন আবার আওয়ামী লীগ, বিএনপি একটু শেকি হয়ে যাচ্ছে যে আচ্ছা এই মুহূর্তে যদি ইলেকশনটা হয়ে যায় কী হবে? ফলে এইখানে একটা আস্থার সংকট আছে। আমরা আমাদের ইনস্টিটিউশনের উপরে, অর্থাৎ নির্বাচন কমিশনের উপরে কিংবা সরকারের উপরে প্রপার আস্থাটা রাখতে পারতেছি না। সো এখন এই আস্থার এখনকার সংকটটা অনৈক্য যদি সব কেটে যায়, মিলিয়ে মূল বিষয় তো হলো যে গণভোট, সংবিধান সংস্কার, এই প্রশ্নে আরকি। সবাই মোটামুটি একমত ছিল যে ঠিক আছে ইলেকশনই হবে। এখন যেই অনৈক্য দেখা দিছে সেটা হলো যে গণভোট, এক পক্ষ বলছে, কিছু পক্ষ বলছে তারা গণভোটটা আগে চায়। কিছু পক্ষ বলছে না, গণভোট ইলেকশনের সময় হইলে একসঙ্গে হইলেই হয়। ওই অনৈক্য জায়গায় এটা মানে জামায়াতে ইসলাম সহ ৮ আচ্ছা দল তো এইটা বলছেই, দেখেন। সে তো মানে ডেডলাইনই দিয়ে রাখছে যে যদি আমি ভুল না করে থাকি ১৮ তারিখ ও ১৬ তারিখ কিছু একটা দিয়েছে। ও না হলে তারা যমুনার সামনে সমমনা দল নিয়ে তারা ৮ দল অবস্থান করবে। তারা একটা এনসিপিও বড়সড় সংহতি জানাইছে। এনসিপিও সংহতি আর বড়সড় একটা শোডাউনও করছে। তারা এনসিপিও এটাতে সংহতি জানাইছে। তারাও সেখানে করে ফেলবে। এই অবস্থাতে আসলে আপনি একজন পলিটিক্যাল অবজারভার হিসাবে আসলে আপনি সব মিলায় জিনিসটা কোথায় দাঁড়ায় আছে কি দেখছেন? না, ইলেকশন হবে সময় মতো? একটা জিনিস দেখেন। ১ নাম্বার হচ্ছে আমরা তো সবাই জানি বাংলাদেশের
ইনভেস্টমেন্টের অবস্থা, ফরেন ইনভেস্টমেন্ট, আইনশৃঙ্খলা বাহিনী কোনোটাই সন্তোষজনক জায়গায় নেই। ইভেন যদি বিচারের কথা বলি সেটাও একটা সন্তোষজনক জায়গায় নাই। আমরা কিন্তু বছর পার হয়ে গেছে এখন পর্যন্ত এমন হয় না যে 20টা গণহত্যার সাথে জড়িত ব্যক্তির এমপি মন্ত্রী বা XYZ এর রায় হয়ে গেছে, এটা কিন্তু হয় নাই। যদিও এখন আমরা শুনতেছি শীঘ্রই হয়তো শেখ হাসিনার মামলার রায়টা হবে। আজকেই কিন্তু হয়েছে কিন্তু 17 কিন্তু তারিখে ব্যাপারটা এটা করেছে। দেখেন, এটা আইকনিক জিনিস বানাই ফেলানো হচ্ছে যে শেখ হাসিনার বিচারটা করতেছে, নট লাইক দ্যাট। এটা আরও অনেকে জড়িত ছিল। এটা আমরা আজকে যদি এই বার্তাটা পেতাম যে 17 তারিখে 50 জন ব্যক্তির বিচারের রায় আসবে, সেটা হইলে না না হয় আমরা এটারে ভালতাম, মানে ওই আশ্বস্ত হওয়ার ব্যাপার আছে না যে আসলেই বিচারটা চলতেছে। তা আপনার কাছে এই যে বলছেন যে যে বিচার হচ্ছে কিংবা এই যে 17ই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার রায় হবে, এটাকে আসলে আপনি একটা গিমিক হিসাবে দেখছেন যে সরকার একটা গিমিক গিমিক না, করলো মানে একটা সন্তোষজনক জায়গা না, মানে ওই যে আইকনিক লোক কথাটা লোক ব্যবহার করলে দেখানোর তো মতো অনেকটা ওইটাই গিমিক আর কি, লোক দেখানো লোক দেখানোর এটা মতো যে যে একটা যে বিচার কিন্তু করছি, কিন্তু বিচারটা কি হওয়া উচিত ভাই? এই কিলিং এর সাথে শত শত হাজার হাজার সন্ত্রাসী জড়িত, স্যামালটেনিয়াস একটা বিচার হইতে হবে না? এই ম্যাসাকারটা কি শুধু ঢাকায় হয়েছে যে ঢাকায় বসে আমি বিচার করি? এমনও তো হইতে পারতো আমি জেলা কিংবা বিভাগীয় শহরে আমি আদালতের ব্রাঞ্চ খুলে খুলে সেখানে আমি বিচার করতাম, মানুষ দেখতে পারতো যে না বিচারটা আসলে চলতেছে। ফলে সে একটা আশ্বস্তর জায়গায় থাকতো যে না, তাইলে এই যে সন্ত্রাসী যারা আওয়ামী লীগের মধ্যে যারা সন্ত্রাসের সাথে যুক্ত ছিল তাদের বিচারটা হচ্ছে। ফলে তারাও তাদের যে সকল তাফালিং বলে না, এই তাফালিংটা কমাই দিত। তারা এখন বোম মারতে আসতো না, ককটেল মারতে আসতো না, তাদের মধ্যে অনুশোচনা বোধ থাকতো। এখন দেখতেছে কিছুই তো হয় না, 2000 মানুষ মরছে তো গেছে, আমার তো বিচার হইতেছে না। তো এটার জন্য কি আপনি আসলে তাহলে অন্তর্বর্তী সরকার ঠিক মতো ফাংশন করতে পারে নাই এটা বলবেন? না, তাদের তো ব্যর্থতা, অ্যাবসলিউটলি ব্যর্থতা আছে। তারা যেই বিপ্লবের সরকারের যে প্রধান দুইটা দায়িত্ব, বিচার এবং সংস্কার, কিন্তু বিপ্লবের সরকার কিভাবে বলছেন আপনি? মানে গণঅভ্যুত্থানের সরকার বলেন, যাই বলেন, মানে বিপ্লবী একটা সরকার তো না, মানে ওকে, দেশে মানে যদি আমি একটা আমার বিপ্লব হয়ে শব্দটা থাকে সরি, হ্যাঁ, শব্দটা আবার উইথড্র করলাম, কারণ আমরা গণঅভ্যুত্থান বলি। গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে বা আরও সহজ করে বলি, 2000-1500 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যে সরকারটা গঠিত হয়েছে, এই সরকারের প্রধান কাজ কি ছিল? সে বিচার এবং সংস্কারটা এনশিওর করবে। বিচারেরটা তো বললাম, সংস্কার কিন্তু কার্যত হয় নাই, কিছুই হয় নাই। অনেক আলাপ টালাপ হয়েছে, হয়ে টয়ে কি যেতেছে, আবার গণভোটেই যেতেছে। তাহলে তো ভাই একটা চেকলিস্ট দিয়ে আমি আগেই গণভোট করতে পারতাম, তাই না? হ্যাঁ, এবারে আপনাদের রাজনীতি আপনার যে পলিটিক্যাল প্ল্যাটফর্মে আপনারা যেই ধ্যান ধারণা কিংবা যেই স্পিরিট নিয়ে করছেন, সেইখানে আপনারা এই জুলাই সনদের বিষয়ে এইটা থেকে আপনারা অ্যালাইনড? এনসিপি যে জুলাই সনদ না, নিয়ে আমরা তো যেহেতু পার্টি না, আমরা ঐক্যমত কমিশনে ছিলাম না। বাট আমাদের তো এগুলোর ব্যাপারে আপনাদের সে ভাবনাটা কি আছে। এটা নিয়ে? সে এটা কি? এবং আমাদের যে ভাবনার সাথে, যেমন যখন এই সনদ দলগুলো স্বাক্ষর করলো, স্বাক্ষর করার পরে যেই যে গণভোটের আলাপের পর আসলো, বা এখন তো গণভোটের আলাপ, গণভোটটা কিভাবে হবে এটা নিয়ে কিন্তু দেখবেন যে রাজনৈতিক দলগুলো এক ধরনের আলাপ করতেছে। আমরা প্রেস কনফারেন্স করে বলেছিলাম যে 2টা ব্যালট থাকুক। একটা হচ্ছে যেইগুলোতে নোট অফ ডিসেন্ট 4 বা তার কম, মানে অল্প নোট অফ ডিসেন্ট আছে, এইগুলো আপনি একটা ব্যালটে ভোট নেন, হা না ভোট নেন। আর যেগুলো বেশি আছে, 4 বা তার বেশি আছে, এটা আলাদা একটা করে আপনি হা না ভোট নেন। কারণ আপনি প্রত্যেকটা ধরে 70-80টা পয়েন্টে তো আর ভোট নিতে পারবেন না, এটা ফিজিবলও না। আর মানুষ এত দুর্বোধ্য জিনিস অত ভালো বুঝবেও না। তো এই 2টা ব্যালট হলে পলিটিক্যাল পার্টিস বা কনসার্ন পার্সন যারা আছে তারাও একটা ক্যাম্পেইন করলো, এটার বেসিসে আমরা একটা ভোট নিই। এবং গতকালকে প্রথম আলোর যেই শিরোনাম ছিল, হেডলাইন, প্রধান লিড নিউজ যেটা ছিল, ওইখানে সরকার বলতেছে তারা 4টা আসলে, 4টার বেশি। এবং এটা মনে করি যে প্রথম একাধিক যে ব্যালট হইতে পারে, এটা আমরাই নিয়ে আসছিলাম। সো আমরা মনে করি এটা পজিটিভ ব্যাপার। 4টা ব্যালট যদি একটু জটিল হয়ে যায়, কিন্তু 4টা কিন্তু ব্যালট বাংলাদেশের বাস্তবতায়, বাংলাদেশের ভোটারদের বাস্তবতায় এই যে গণভোটের 4টা ব্যালট, এই 4টা ব্যালটে আসলে আপনি কি মনে করেন যে আসলে এই জিনিসটা সম্ভব, এই জিনিসটা সুষ্ঠু আচ্ছা, গণভোট? আমি 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 আমার আমি আউট অফ দ্য বক্স বলি এখানে। আমার আমার নিজের জীবনের স্মৃতিতে যেই গণভোটের কথা মনে আছে সেটাই 1990 সালের এরশাদ পতনের পর একটা গণভোট হলো, যেই গণভোটে সহজ একটা কোশ্চেন ছিল, না, সহজ একটা কোশ্চেন ছিল কিন্তু যে সংসদীয় ব্যবস্থা চান না প্রেসিডেন্ট শাসিত বন্দোবস্ত চান, হ্যাঁ না না কোনটাতে আমরা যাব আসলে, কিংবা এসে যাবো, হ্যাঁ এবং না, সিম্পল একটা হিসাব ছিল। আমার নিজের তখন যে অনেক বয়স তা না, কিন্তু আমার মনে আছে যে আমার গ্রামের বাড়ি, আমার বাবা গ্রামে যেতেন ভোট দিতে, গ্রামের বাড়িতে সেখানে অনেকেই এই কথা বলতেছিল যে এইগুলো দিয়ে কী হবে, এটা মানে কি, তার বলছে আরে এত কিছু জানার দরকার নেই, তুমি যেহেতু ওনারা আমার ফ্যামিলির ওনারা এক ধরনের পলিটিক্যাল পার্টির অ্যালাইনমেন্ট ছিল, ওরা ওনাদের অ্যালাইনমেন্ট, এত কিছু জানার দরকার নেই, তুমি হ্যাঁতে দিবা, কিংবা আর কেউ হ্যাঁ, ওইটাই বললাম, পলিটিক্যাল নাতে দিবা কনসার্ন আসলে। পার্টিস বা তো অন্যান্যরা এতে ক্যাম্পেইন করবে। আসলেই কি সেইখানে একটা কোশ্চেনের ক্ষেত্রেই বিষয়টা এরকম, সেইখানে
4টা ব্যালট, 48টা বিষয়, অনেকগুলি বিষয়। আমি মানে খুব আমি অনেস্টলি বলি যে আমি যে সবগুলা যে ঠিকমতো জানি আমিও জানি তা না। আমার আচ্ছা পড়তে হবে, পড়ে বুঝতে হবে। এইখানে দেখেন ভাই, এই 4টা ব্যালট, 8টা ব্যালট এত কিছু করে আ আ 48টি আমি আমি জিনিস এদিকে আমি আসলে আসলে কি রিফ্লেক্ট করা সম্ভব? আমি এটা বলি, আপনার কি মনে হয়? আপনি তো দেখেন, একদমই ইসে যাচ্ছেন। দেখেন সময়ের কাজ সময়ে করতে হয়। যখন এই গভর্নমেন্ট গঠিত হয়, ১ম ৩ মাস আপনি একটু রিকল করেন। ওই সময় আপনি সংস্কার ব্যাপারে ইতিবাচক যা বলতেন, পাবলিক চোখ বুজে সেটা মাইনে নিত। এরকম একটা পজিটিভ ভাইবে গভর্নমেন্টে ছিল। পাবলিকও এটার সাথে অ্যালাইন ছিল। ফলে তখন যদি আমরা কোনো একটা প্রসেসের মধ্যে দিয়ে এটা করে ফেলতে পারতাম, তাহলে এটা সবচেয়ে ভালো হইতো। পরবর্তীতে সেটা না করে যেহেতু আমরা রাজনৈতিক পার্টিগুলোকে এখানে অ্যালাইনমেন্টে এনে এরপরে এই কাজটা করেছি। ফলশ্রুতিতে রাজনৈতিক পার্টিগুলোর মধ্যে যেই বিষয়ে ঐক্যমত সম্ভব সেই বিষয়গুলো আলাপ করে সলভ করে ফেলা সবচেয়ে জরুরি ছিল। আর নাহলে ভাই ভোট তো আগেই হইতে পারত। ফলে এইটা একটা এক ধরনের এই আস্থার সংকটের কারণে আমরা রাজনৈতিক দলগুলোর বার্গেইন টুলে তৈরি হয়েছে যে আমি ওইটা মানবো, ওইটা মানবো না, এটা আমার লাভ কি? দেশের লাভ নিয়ে কেউ চিন্তা করতেছে না। যে আমার লাভ কি এভাবে চিন্তা করতেছে আরকি। সো ফলশ্রুতিতে আমি মনে করি এটা জটিল হইলেও এটা এখন আর ওয়ে নাই আমাদের। গণভোটেই যাইতে হবে এবং গণভোটে গেলে আগে হবে বা পরে হবে সেটা নিয়ে আলাপ হইতে পারে। কিন্তু আমি মনে করি এখন তো আর অপশন নাই। গণভোটে যাইতে হবে। এইটা আমরা পলিটিক্যাল এরিনায় যেই লোকজন আমরা যারা আছি, আমাদের মানুষকে যতদূর সম্ভব বুঝাইতে হবে এবং এই এক্সপেকটেশনও রাখা যাবে না যে এখানে ধরেন ৯০% মানুষ এসে ভোট দিবে এটা বুঝা। ফলে যতদূর বা যারা এটার ব্যাপারে আগ্রহী আছে তারা ভোটটা দেক। তবে আমাদের চেষ্টা করতে হবে যাতে সেখানে এট লিস্ট বড় অংশ বা মেজরিটি মানুষ এইখানে ভোটটা দেয় আরকি। এখন পর্যন্ত যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জুলাই সনদ জুলাই সনদের বাস্তবায়ন এইগুলা নিয়ে তো কোনো ধরনের আসলে কোনো সলিউশন সুরাহা কোনো দিকেই কোনো কিছু হয় নাই। আপনার কি মনে হয় নির্বাচন কি তাহলে সঠিক সময় হবে? গভর্নমেন্টের যেটা প্লেজ আজকে সেইটা কি রাখতে আমি পারবে আমি ফেব্রুয়ারির আমি ১ম অর্ধে? সবচেয়ে worst case scenario যেটা দেখি আরকি যে এমনও হইতে পারে যে আমাদের সংস্কারের আলাপটাই অনেকটা ভেস্তে যেতে পারে এবং এইটা জাস্ট একটা দায়সারা গণভোটে রূপান্তরিত হইতে পারে। যদি এটার সাথে যে স্টেক হোল্ডাররা আছেন তারা এই জিনিসটাকে সিরিয়াসলি না নেন। এখন পর্যন্ত দেখবেন যে একটা বার্গেন টুলে পরিণত হয়ে গেছে পলিটিক্যাল পার্টিগুলোর কাছে। পাবলিকের কাছে এটার আর্সটা আসলে সত্যিকার অর্থ অত বেশি নাই। এই নাটক দেখতে ঐকমত্য কমিশন হেই মানে বিতর্ক হাবিজাবি দেখতে মানুষও এটার ব্যাপারে মানুষের কনসেনট্রেশন এক ধরনের ইলেকশনের দিকে চলেছে। ভাই ১৬ বছর ভোট দিতে পারতেছি না, ভোটটা দে দেশে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরায়ও না, আমি মানে একটু শ্বাস নিয়ে বাঁচি আরকি। এখন একটা জিনিস ভালো আছে, সবাই হলো যে জানেন স্বাধীন আছে। হাসিনার আমলে তো ধরেন যে একজনের কণ্ঠরোধ করা হইতো, একজনের গুম করা হইতো, একজনের আয়নাঘরে নেওয়া হইতো। এখন ধরেন যে সবাই মানে খোলা ফিল্ডে আছি, কাউকে আয়নাঘরে যাইতে হবে, র‍্যাব কালকে ধরে নিয়ে যাবে। এই অবস্থাটা নাই। কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির তো অন এভারেজ একটা মানে অস্বস্তিকর অবস্থা হ্যাঁ, আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি গত কয়েকদিনে বেশ খানিকটাই কিছুটা অবনতি ঘটেছে। এরকম না যে কিছু ঘটনা ঘটছিল তা না। এই ৫ই আগস্টের পর থেকে নানান রকম পলিটিক্যাল কিলিং এখানে ওখানে বিভিন্ন পকেটে কিলিং-টিলিং এগুলি হচ্ছিল। কিন্তু সেটা জনসাধারণের জীবনে সিভিল লাইফে এসে কিন্তু গত ৩-৪ দিনে দেখা যাচ্ছে আসলে সিভিল লাইফের উপর এসে কি হচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে, ককটেল ফোটানো হচ্ছে। না এটা তো এবং এই এইটার মাঝেই আবার ওই ধরনের ডে লাইট মুভি স্টাইল কিলিং ইসে হচ্ছে। সেইগুলি হচ্ছে। তো জনগণের মনে এক পাথর ধরনের দিয়ে আতঙ্কটাও মারা হচ্ছে। হ্যাঁ, জনগণের মধ্যে তো এক ধরনের আতঙ্কও আছে। এইসব মিলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এই মুহূর্তে খুব একটা একটু ডিটোরিয়েট করছে। রাজনৈতিক বাস্তবতাটাও খুব কঠিন, কারোর মধ্যে কোনো ঐক্য নাই। আর এই অন্তর্বর্তীকালীন সরকারও খুব শেকি মানে নড়বড়ে মনে হচ্ছে। তো এই সময়ে বের হওয়া ছাড়া এই সবকিছু থেকে বের হওয়ার জন্য তো আপনি কি মনে করেন আসলে ইলেকশন ছাড়া আর কোনো বিকল্প আছে? আমি মনে করি ইলেকশন ছাড়া আর কোনো বিকল্প নাই। কারণ হচ্ছে আমরা যদি যে বলে না যে জাতীয় সরকার হইলে ভালো হইতো সেই। আরে ভাই আমি তো মানে দেশের সংস্কারের প্রশ্নেই তো ঐক্যমত হইতে পারতেছি না। আমি আবার জাতীয় সরকার বানাবো কিভাবে? তখন তো আপনারা মারামারি করবেন কে মন্ত্রী হবে, কে কোন উপদেষ্টা হবে, কে কোন মন্ত্রণালয় নেবে, কে কোনটা ভাগ বটোয়ারা করবে। এগুলো নিয়ে মানে মানুষ আবার দেখবে যে আচ্ছা, এই ঢাকায় যে নাটক পুরা হচ্ছে। সংবিধান সংস্কার, পুরা বিষয়টা যেটা নিয়ে আসলে সংস্কার এবং গণভোটে এই জিনিসটা কি আসলে সংসদে গিয়ে একটা নির্বাচিত সরকার করতে পারে না? যেই দল ক্ষমতায় যাবে, জনগণ যাকে ম্যান্ডেট দিবে এবং তারা এই জিনিসটা তাদের প্রতিশ্রুতির মধ্যে নিয়ে এটা কি সেভাবে না হতে পারে না? এইটাই কিন্তু হওয়ার কথা ছিল। মানে এইটা হইতে পারতো যে সবাই যদি যেই বিষয়গুলো আসছে এই বিষয়গুলোতে যদি সবাই এগ্রি করতো, এটা তো মানে কার্যত একটা ডিবেট ছিল না যে এটা আইনি ভিত্তি হবে কি হবে না।
এটা এটাই যদি ডিবেট, আইনি ভিত্তিতে আইনি ডিবেট। ভিত্তি যদি এনসিপি নাও হইতো, সেটা আইনি ভিত্তি না হচ্ছে দেখে এবং জামাতে ইসলামও মানে প্রবলেম এই বলছে। আইনি ভিত্তির যেই প্রশ্নটা উঠতেছে ইটসেলফ আস্থার সংকট থেকে, যে জামাত মনে করতেছে বিএনপি ক্ষমতায় গেলে তারা এইটাকে ছুঁড়ে ফেলে দিতে পারে, বা ধরেন যে বিএনপি মনে করতেছে জামাত ক্ষমতায় গেলে তারা তাদের মতো করে এটা ইউজ করতে পারে। কিন্তু যদি সত্যিকার অর্থে দেশপ্রেমের জায়গা থেকে রাজনৈতিক দলগুলো দেশের স্বার্থে, নট লাইক পার্টির স্বার্থে, দেশের স্বার্থে যদি তারা ঐক্যমত হয়ে যেতে পারতো বিষয়গুলোতে, এবং তারা যদি সবাই ওই সাইন করার সময় বলতো যে ঠিক আছে এই বিষয়গুলো ওকে, আমরা ক্ষমতায় গেলে এই জিনিসগুলো আগে বাস্তবায়ন করব, এই ধরনের যদি নিরঙ্কুশ কমিটমেন্ট তাদের পক্ষ থেকে থাকতো, তাইলে এটা অসম্ভব ছিল। কিন্তু যখন এটা হয় নাই, এই নোট অফ ডিসেন্ট হাবিজাবি অনেক কিছু আছে, অনেক কথা আছে, অনেক ব্যাখ্যা আছে, তখন আর আসলে জিনিসটা জটিল হয়ে গেছে, এবং গণভোট দিয়ে একটা আইনি প্রক্রিয়া তৈরি করা ছাড়া আসলে ওইটা আর নাই আর কি। হ্যাঁ, সেইটা হওয়ার জন্য তো এক ধরনের কনসেনসাস লাগবে, ঐক্য লাগবে। এমনিতেই পলিটিক্যাল পার্টির একটা মধ্যে ঐক্য ইনিশিয়াল নেই। ঐক্য এখন তো সরকার হয়েছে, বলছে, ধরেন একটা হ্যাঁ, সরকার বলছে স্বাক্ষর তারা যখন করছে, নিজেদের মতো একটা ডিসিশন নিয়ে নিবে। সেই ডিসিশনের জায়গা থেকে এখন একটা কিছু যাবে না। আমি আরেকটা একদম জাস্ট শেষ এক লাইনে ইসে বলি জানি। ভাই, সংবিধান সংস্কার বা সাংবিধানিক যে ব্যাপারটা, এটা যদি সবাইকে আমলে না নিয়ে, মানে সবাই উইলিংনেস থেকে যদি এই জিনিসটার ব্যাপারে ঐক্যমত না হয়, দেখবেন এটা নিয়ে কাজ হবে না। এই সামগ্রিক বাস্তবতায় আপনার কি মনে হয় এখন যেই পরিস্থিতি চলছে সব মিলে সামনে আরেকটা ডিবেট আসবে 20 নভেম্বর কেয়ারটেকার গভর্নমেন্টের, সেটারই হবে তখন আরেক ধরনের একটা জিনিস, আরেক ধরনের আরেকটা পরিস্থিতি সামনে আসবে যে কোন গভর্নমেন্ট কি হবে, ইন্টারিম গভর্নমেন্ট না কেয়ারটেকার গভর্নমেন্ট, সেই আলোচনায় সেটা তখন আরেক ধরনের আরেকটা বাস্তবতা। সব মিলে এই সামগ্রিক বাস্তবতায় একদম শেষ কোশ্চেন, আপনার কি মনে হয় ইলেকশনটা সময় মতো হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে? আমি বিশ্বাস করতে চাই যে ফেব্রুয়ারিতেই হবে, এবং সেটা কোনো নতুন করে কোনো তত্ত্বাবধায়ক সরকার এসে নতুন করে সেট আপ করে না, ডক্টর ইউনূসের হাতেই ইলেকশনটা হয়ে যাওয়া সবচেয়ে শ্রেয়। এবং আমি চাই ইউনূস সাহেব থেকেই ইলেকশনটা দিয়ে যান, এবং সেইটা যদি না করেন তিনি, আমি বলবো তিনি তার দায়িত্বের ব্যাপারে সিরিয়াস ছিলেন না, এবং সে তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন নাই। কারণ একটা ট্রানজিশন সুষ্ঠুভাবে করা, একটা ইলেক্টেড গভর্নমেন্টের কাছে তার ক্ষমতাটা হস্তান্তর করে যাওয়া, এটাও তার নৈতিক দায়িত্ব, সেইটা তিনি পালন করবেন বলে অ্যাজ এ পলিটিশিয়ান আমি এখন আশ্বস্ত থাকতে চাই। জনাব নাঈম আহমেদ, আপনি একটি পলিটিক্যাল প্ল্যাটফর্ম খুলেছেন, সেখান থেকে পলিটিক্যাল পার্টিতে যাবেন এবং আপনি প্রায় একটা ইউনিক ওয়েতে নিয়ে আসছেন। সব মিলায় আপনার এই যাত্রা শুভ হোক, আপনার এই যাত্রা আপনি যেভাবে চান সেভাবে হোক, সেই কামনাই করি। বড় দল কিংবা ছোট দল, প্রতিশ্রুতি আর প্রত্যাশার কমতি নেই কারোরই। আপনার প্রত্যাশা কি জানান আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে, কারণ আমরা চাই কথা চলুক।